পক্ষপাত মুক্ত থেকে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই সনদকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া ইসি ও আদালতের সিদ্ধান্ত, বললেন রিজভী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ রাজধানীর শাহবাগে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বলেন, 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। প্রশাসনের সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। পাশাপাশি সঠিক নীতি প্রণয়নের জন্য পরিসংখ্যান ব্যবস্থার সংস্কার, কৃষি ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা সম্প্রসারণের উপরও জোর দেন মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত। জুলাই সনদকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার দীর্ঘায়িত না করে এর অবসান হওয়া প্রয়োজন। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা, সমঝোতার মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলোকে সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। তার মতে, দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ প্রয়োজন। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ আপনারা বের করুন, যেটা স্বাক্ষরিত সব রাজনৈতিক দলের, যেটা এগ্রিড, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে যে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি না রাজনৈতিক দলগুলো, তারা যদি নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যায়, তাহলে তাদের ম্যানিফেস্টো অনুযায়ী তারা কাজ করবে। এই বিষয়টা কিন্তু আমরা পুরোপুরি কেন জানি না অ্যাভয়েড করে যাচ্ছি। এই বিতর্কগুলোর অবসান হওয়া উচিত, সেটা আলাপ আলোচনার মধ্যেই হতে পারে নিঃসন্দেহে। 2022 সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে প্রায় 140 কোটি টাকার দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সচিবালয়ে 2026 সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বলেন, 2022 বিশ্বকাপের ক্ষেত্রে ফিফার পাওনা $3.2 মিলিয়ন পরিশোধের পরও প্রায় 140 কোটি টাকা মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মন্ত্রী বলেন, 2026 সালের বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এবার ফিফার পাওনা $3.8 মিলিয়ন সাব লাইসেন্সিং এর মাধ্যমে আদায় করা হয়েছে। এছাড়া অবশিষ্ট আরও 2 থেকে 3 কোটি টাকাও একই প্রক্রিয়ায় আদায় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর ফলে 2026 বিশ্বকাপ সম্প্রচারে সরকারের ব্যয় কার্যত শূন্যের কোটায় নেমে এসেছে বলেও দাবি করেন তথ্য সম্প্রচার মন্ত্রী। আগামী বিশ্বকাপ সম্প্রচারে প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়ানো, ব্যয় কমানো এবং এটিকে আরও লাভজনক করার পরিকল্পনা নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ সরকার তার সম্প্রচার মাধ্যম বিটিভি জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি, যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল। আর বেসরকারিদের কাছ থেকে আদায় করা হয়েছিল বাকি আপনার 40 কোটির মতো, 38 কোটি টাকার মতো। এই
2022-এর বিশ্বকাপের সঙ্গে 2026-এর বিশ্বকাপের আমাদের যে খরচ সেটা একটা তুলনা করতে হবে আপনাদেরকে, এবং এই তুলনাটা সামনে আনলেই বোঝা যাবে যে শেখ হাসিনার আমলের বিশ্বকাপ সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কীভাবে হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আদালত ও নির্বাচন কমিশন তা নির্ধারণ করবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির 2025 সালের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। এর আগে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সচিবালয়ের কাছে দেয়া দলের আয় ব্যয়ের হিসাব জানাতে গিয়ে বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, গেল বছর বিএনপির আয় হয়েছে 22,19,55,182 টাকা আর ব্যয় হয়েছে 15,26,10,857 টাকা। এ সময় রুহুল কবির রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত তার দল। নির্দলীয় নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে বিএনপির নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। দ্রুত সময়ের মধ্যে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রচলিত আইন এবং এখন যে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইন অনুযায়ী কারা নির্বাচনে যাবেন না যাবেন সেটা সম্পূর্ণ দেখা, এটা মনিটর করার দায়িত্ব নির্বাচন কমিশন, আমরা তার কাছেই ছেড়ে দিলাম। দেখুন, আমাদের প্রার্থিতা কিভাবে বাছাই হবে না হবে এবার তো দলনিরপেক্ষভাবে নির্বাচন, দলনিরপেক্ষ বলছে যে দলের প্রতীক নিয়ে কোনো নির্বাচন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম আছে তারা বসে পরবর্তীতে এটা জানাবে। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় হেফাজতে ইসলামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তদন্ত প্রতিবেদনের খসড়া নিয়ে আলোচনা হয়েছে। তদন্তে যেন কোনো প্রকৃত আসামি বাদ না পড়ে এবং নির্দোষ কেউ যেন অভিযুক্ত না হন সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী 21 জুলাই নির্ধারিত সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর সেটি পর্যালোচনা করবেন। চিফ প্রসিকিউটর যেটা তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মনে করেছেন যে আমাদের যারা ভিকটিম, শহীদ পরিবার অথবা শহীদ যে সংগঠনগুলো আছে, হেফাজত ইসলামের বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দ যারা সেদিন তারাও সেই নারকীয় আক্রমণের শিকার হয়েছিলেন, যারা ইতিহাসের সাক্ষী হয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানেন যে ইনভেস্টিগেশনের পর্যায়ে ওনাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বা বিভিন্ন সাক্ষীদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজ সম্পন্ন করতে পারেন সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় সার নিয়ে কেউ কোনো ধরনের কারসাজি করতে চাইলে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। কৃষক বাঁচলে দেশ বাঁচবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, তাই সার নিয়ে সংকট ও কারসাজি করলে সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। পরে প্রতিমন্ত্রী বোদা উপজেলার 5,890 জন প্রান্তিক কৃষকের মাঝে সর্বমোট 8,73,00,000 টাকার কৃষি ঋণ মওকুফের সনদপত্র তুলে দেন। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় প্রতিজন কৃষকের হাতে 5টি করে ফলদ ও বনজ সহ মোট 29,450টি গাছের চারা উপহার হিসাবে বিতরণ করেন। চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়া সহ 9 জনকে গ্রেফতার করেছে র্যাব।
এ সময় হামলায় ব্যবহৃত 4টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। দুপুরে নগরীর চান্দগাঁওস্থ র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। র্যাব জানায় গত 13 জুলাই চাঁদার দাবিতে ওই প্রতিষ্ঠানে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসে প্রবেশ করে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন। এরপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে 18 জুলাই চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাইকেল রোহেন মিয়া সহ মোট 9 জনকে গ্রেফতার করা হয়। যে 9 জন আসামি র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে, এই 9 জন আসামির মধ্যে একজন মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের 3 জনের একজন। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে ঘটনার 2-3 দিন আগে ডেভিড ইমন উক্ত প্রতিষ্ঠানের মালিককে ফোন করে 2 কোটি টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না দেওয়ার কারণে 13 তারিখে উক্ত হামলা পরিচালনা করে। ডেভিড ইমনের নির্দেশে সানি, মাইকেল এবং রাজু, এই 3 জন ব্যক্তি চকবাজার, বাকুলিয়া, পদ্মারহাট, রাউজান এই বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লোকজন সংগ্রহ করে এবং তাদেরকে দিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এই প্রতিষ্ঠানে হামলা চালায়। নাটোরে জেলা গোয়েন্দা শাখা পুলিশের অভিযানে ভেজাল ও অনুমোদনবিহীন ওষুধ তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার ও বিপুল ভেজাল ওষুধ এবং মেশিনারিজ জব্দ করা হয়েছে। আজ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শরীফুল হক জানান, সদর থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ তৈরির কারখানা ও চক্রের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় 3 জনকে। তিনি আরও বলেন, গ্রেফতার প্রধান অভিযুক্ত মোহাম্মদ খোকন মিয়া দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন মিয়া জানায়, প্রায় 1 বছর ধরে সে এসব অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা তাদেরকে এখানে গ্রেপ্তার করে নিয়ে আসছি। আমরা তাদেরকে বিচারে সোপর্দ করব এবং এটার সাথে আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনার চেষ্টা করব এবং আরও যারা আছে এরকম অবৈধ ব্যবসা করছে আমরা তাদেরকেও ধীরে ধীরে আইনের আওতায় নিয়ে আসব। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বর্তমানে ইরানে নেই বলে দাবি করেছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। রোববার সৌদি সংবাদ মাধ্যম আল হাদাথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল হাদাথকে ইসরায়েলের ওই সূত্র জানিয়েছে, মুজতবা খামেনির নামে প্রকাশিত বার্তাগুলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নতুন প্রধান আহমদ বাহিদি এবং বাহিনীর অন্য সদস্যরা লিখেছেন। সূত্রটির দাবি, ইরানের অভ্যন্তরীণ বিভাজন এতটাই গভীর যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সূত্র দাবি করেছে, ইরান যদি ইসরায়েলে হামলাও চালায় তবুও যুক্তরাষ্ট্র চায় না তেল আবিব তেহরানে সামরিক হামলায় অংশ নিক। এর আগে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুজতবা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পান। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখনও জনসম্মুখে আসেননি। শুধুমাত্র তার লিখিত বিবৃতি দেশটির গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউ ইয়র্কে আসার সম্ভাবনাকে সামনে রেখে তাকে গ্রেফতারের আইনগত সুযোগ রয়েছে কিনা তা নিয়ে নিউ ইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা করছেন দেশটির মেয়র জহরান মামদানি। দ্য নিউ ইয়র্ক টাইমসের অনুষ্ঠান দ্য ইন্টারভিউ এ লুলু গার্সিয়া নাভারোকে দেয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জায়গা দ্য হেগে। তিনি আরও বলেন, নেতানিয়াহু যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের পরিণতি বিবেচনায় অনেকেই একই মত পোষণ করেন। তবে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে তিনি নিজে পুলিশ বিভাগকে নির্দেশ দিয়ে নেতানিয়াহুর মতো কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে আটক করার আইনগত ক্ষমতা রাখেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন বলে জানান মামদানি। তার ভাষ্য, এ বিষয়টি স্পষ্ট করতে তিনি নিউ ইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছেন। তার দফতর এখন খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের আইন এবং স্থানীয় প্রশাসনিক ক্ষমতার আওতায় এমন কোনো পদক্ষেপ আদৌ নেওয়া সম্ভব কিনা।
যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। লঙ্কা প্রিমিয়ার লিগে এবারের আসরের শুরুটা চমৎকার করলেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনের জাদুতে 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 12 রান খরচায় তিনি নিলেন 2 উইকেট। একই সঙ্গে গড়লেন মেডেনের দারুণ এক রেকর্ড। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার বিকেলে ডাম্বুলা সিক্সার্সের মুখোমুখি হয় জাফনা কিংস। সাকিবের অসাধারণ বোলিংয়ে মাত্র 130 রানে গুটিয়ে যায় ডাম্বুলা। প্রায় 20 বছরের টি-20 ক্যারিয়ারে 466 ইনিংস বোলিং করে 28 ওভার মেডেন করেছেন সাকিব। এই সংস্করণে তার চেয়ে বেশি মেডেন আছে শুধু সুনীল নারিনের 597 ইনিংসে 35টি মেডেন। এছাড়া সাকিবের সমান 28টি মেডেন আছে পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরের 364 ইনিংসে। স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক ডিফেন্ডার হোয়ান ক্যাপদিভিলা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন। এর ফলে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়ন দলের এই সদস্য। এর আগে মার্কিন কর্তৃপক্ষ তার ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইএসটিএ আবেদন বাতিল করায় সফর অনিশ্চিত হয়ে পড়ে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে সহায়তা চান ক্যাপদেভিলা। একই সঙ্গে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়েরও দৃষ্টি আকর্ষণ করেন। ক্যাপদেভিলার ধারণা ছিল 2016 সালে ইরানে একটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কারণেই এই জটিলতা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই বাধা কেটে গেছে। ফলে 2010 সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ক্যাপদেভিলা এবারও থাকবেন বড় মঞ্চে গ্যালারি থেকে প্রিয় দলের সমর্থন জানাতে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। পক্ষপাত মুক্ত থেকে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই সনদকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, মন্তব্য স্থানীয় সরকার মন্ত্রীর। এবং স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়া ইসি ও আদালতের সিদ্ধান্ত, বললেন রিজভী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।